কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মাঠ পর্যায়ে মাচায় পটল চাষ। পটল একটি গুরুত্বপূর্ণ সবজি। গ্রীষ্ম ও বর্ষাকালে যখন অন্য সবজির অভাব দেখা দেয় তখন পটল সেই অভাব পূরণ করে। বাংলাদেশের সব জেলাতেই কম বেশি পটল চাষ হয়ে থাকে। আগের দিনে মাটিতে পটল চাষ করা হলেও বর্তমানে মাচায় পটল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী পটলে রয়েছে খাদ্যশক্তি 19 কিলো ক্যালোরি, আমিষ 1.89 গ্রাম, ক্যালসিয়াম 281 মিলিগ্রাম এবং শর্করা 3.52 গ্রাম। এছাড়াও রয়েছে লৌহ, ক্যারোটিন এবং ভিটামিন B2। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের 2টি জাত উদ্ভাবন করেছে। জাত দুটো হলো বাড়ি পটল 1 ও বাড়ি পটল 2। এ জাত দুটি রোগ বালাই সহনশীল বিধায় জৈব পদ্ধতিতে চাষ করার উপযুক্ত। যশোর জেলাধীন সদর উপজেলার চূড়ামনকাঠি গ্রামের কৃষক মোহাম্মদ মিজানুর রহমান 90 শতক জমিতে বাণিজ্যিকভাবে মাচায় পটল চাষ করছেন। সাথী ফসল হিসেবে ফুলকপিও লাগিয়েছেন। আশ্বিন মাসের 15 তারিখে ফুলকপির চারা লাগিয়েছিলেন। জৈব সার, টিএসপি, এমওপি ও অন্যান্য সার দিয়ে মাটি প্রস্তুত করে 18 ইঞ্চি দূরত্বে ফুলকপির চারা রোপণ করেছিলেন। এ ফুলকপি তিনি পৌষ মাসে সংগ্রহ করতে পারবেন বলে আমাদেরকে জানান। মোট 2000টি ফুলকপির চারা লাগিয়েছেন। আমাদের কৃষি এখন খোরপোশের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃষক ভাইয়েরা বাণিজ্যিকভাবেই তাদের ফসল উৎপাদন শুরু করেছেন। আমার পাশে যিনি আছেন উনি একজন পটল চাষি। উনি এই পটল চাষ করেছেন। কিভাবে, কোন প্রযুক্তি ব্যবহার করে চাষ করেছেন এখন তার কাছে জানবো। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজান ভাই, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজান ভাই, একটা বিষয় আমাদেরকে বলেন যে আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি এই পটল ক্ষেতের পাশেই একটা সোলার প্যানেল, এটা কেন ব্যবহার করা হচ্ছে? এটা হচ্ছে যে আমাদের সেচের জন্য এটা আমরা ব্যবহার করি। আগে বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ, হ্যাঁ, আমরা নিজস্ব বোরিং আছে তার বাদে এখন সোলারে আমাদের সুবিধাটা ভালো, খরচ কম। পটল ক্ষেত তো আপনার নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার কতটুকু পটল লাগিয়েছেন? আমি পটল লাগাইছি 90 শতক। 90 শতক না? আচ্ছা, এই 90 শতক পটল লাগাতে প্রথম কয়টা চাষ দিছিলেন? প্রথম আমরা 4টে চাষ দিছি। 4টে চাষ দেওয়ার পরে আবার একটা রুটার মারেছি। আচ্ছা, রুটার মারে বেড করে তারপরে লতা যে গেল্ড, ওই গেল্ড লাইন দিয়ে করে 2 সাইড দিয়ে মাটি দিয়ে তারপরে আমাদের রোপণ করা। তো মূলত এখন তো পটলের সিজন না, সিজন হবে আপনার ফাল্গুন চৈত মাসে। আরো কিছু? হ্যাঁ, আমরা আগাম করেছি যে গাছটা তৈরি হয়ে আছে, তখন যে ফাল্গুন চৈত মাসে আসলে তখন ইতিহাস ফলন বেশি হবে এই আশাই করেছি। আচ্ছা, আগাম করলে তো লাভটা হয়। আর আমরা যারা লাভই করি সেটা মূলার ভিতরে করি, সে এখনো মাছা দিইনি সেগুলো। পটলের রোগ বালাই কি আছে? হ্যাঁ, রোগ বেলায় আছে। সেই ক্ষেত্রে কি করেন আপনারা? আমরা সেই ক্ষেত্রে আগে আমরা নিজেরা হাত দিয়ে বাছাই করি, পোকামাকড়গুলো করি, তারপরে বিভিন্ন ট্র্যাপ ব্যবহার করি, যেন ফেরোমন ট্র্যাপ, তারপরে ওই যে হলুদ ফাঁদ, ফুল ছিদ্রকারী পোকাটায় আসে, তা আমরা যদি ফেরোমন টপ দিই তাহলে ওগুলো আর আসে না, তাতে আমাদের কীটনাশক খুব কমই লাগে। আগে তো দেখতাম যে এই ফেরোমন ফাঁদ বা হলুদ ফাঁদ এগুলো খেতে ছিল না, ইদানিং দেখা ইদানিং মানে আমরা প্রায় 5-7 বছরে আমরা আমাদের প্রশিক্ষণ করা হয়েছে কৃষি ডিপার্টমেন্ট, তাদের প্রশিক্ষণের কথা মতন আমরা এই কাজগুলো করেছি। কাজগুলো করে আমাদের ফসল
আমরা সেফ হয়েছি খরচের হাত থেকে। আচ্ছা, যেরকম জাপ পোকা মারা যায় না, কিন্তু ওই হলুদ দিলে জাপ পোকা মরে যায়, ও আর খেতে ডিস্টার্ব করে না। মাদায় 1 কেজি গোবর সার, 250 গ্রাম খোল, 100 গ্রাম ইউরিয়া, 170 গ্রাম টিএসপি, 130 গ্রাম এমওপি, 20 গ্রাম বোরন এবং 150 গ্রাম জিপসাম সার দিতে হয়। ফল সংগ্রহের সময় প্রতি মাসে 18 কেজি ইউরিয়া, 25 কেজি টিএসপি এবং 14 কেজি এমওপি সার উপরি প্রয়োগ করতে হয়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফুল ধরা কমে গেলে মাদা প্রতি 500 গ্রাম গোবর, 70 গ্রাম ইউরিয়া, 90 গ্রাম টিএসপি ও 100 গ্রাম এমওপি দিলে ফলন অনেক বেড়ে যায়। পটল গাছ মাচায় উঠিয়ে দিতে হয়। মোট গাছের অন্তত 10% পুরুষ গাছ খেতে ছড়িয়ে থাকা দরকার। হাত পরাগায়ন করলে ফলন বেশি হয়। পুরনো গাছ ছেটে রেখে দিলে পরের মৌসুমে গোড়া থেকে নতুন গাছ উৎপন্ন হয়, যার পরিচর্যা করে পটল উৎপাদন করা যায়। ফুল ফোটার 10 থেকে 12 দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয়। সপ্তাহে একবার পটল সংগ্রহ করা যায়। পটল চাষে আপনার সাধারণত 5 থেকে 6টা মই দিয়ে চাষ দিতে হয়। আর শেষ চাষে আপনার জৈব সার যেটা ব্যবহার করতে হয়, জৈব সারের সঙ্গে আপনার 33 শতকের 1 বিঘা জমিতে 100 কেজি জৈব সার ব্যবহার করা উচিত। আর যদি আপনার মাটি থেকে যে নিমাটোড অর্থাৎ হচ্ছে গোড়া পচা রোগ যেটা হয়, সেটার জন্য আপনি প্রতি 3 বছর অন্তর অন্তর ওখানে ট্রাইকোডার্মা, জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ব্যবহার করে আপনি মাটিটা শোধন করতে পারেন। অথবা সেটা যদি আপনি নাও পারেন, তাহলে আপনার ডলোচুন আছে বিঘা প্রতি 33-এর বিঘা প্রতি 6 থেকে 8 কেজি হারে আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি এস্টাবলিশ যে ব্লিচিং পাউডার 33 শতকের বিঘা প্রতি আপনি 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। শেষ চাষের সময় আপনার এভাবে 5 থেকে 7 দিন পরে আপনার মাটিটা প্রস্তুত করে আপনি যে পটল চাষ করতে পারেন। 33 শতকে পটল খেতে আপনার জমি প্রস্তুত করার সময় যে সার ব্যবস্থা, সেটা হচ্ছে প্রতি 33 শতাংশে 20 কেজি ইউরিয়া সার, টিএসপি 25 কেজি, এমও সার 22 কেজি হারে, 33 শতকে বোরন যেটা সেটা 1 কেজি হারে 10টা, 1.5 কেজি হারে ব্যবহার করে জমিটা প্রস্তুত করে পরে পটলের যে লতাটা লাগাইতে হবে। আর লতা লাগানোর আগে আপনার যে কোনো একটা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনার পটলের লতাটা শোধন করতে হবে। শতক প্রতি 110 থেকে 115 কেজি পটল উৎপন্ন হয়। পটল জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়। ফলের মাছি পোকা, কাটল পোকা ও লাল মাকড়ের আক্রমণ হলে কিংবা শিকড়ের গিট রোগ, পাউডারি মিলডিউ ও কাণ্ডের রস ঝরা রোগ হলে নিরাপদ পটল উৎপাদনের জন্য সমন্বিত জৈব বালাই ব্যবস্থাপনার দরকার হয়। বর্তমানে পটল চাষ খুবই একটা লাভজনক। আমার যশোর সদরে প্রায় বর্তমানে 2000 হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে, তার মধ্যে পটল একটি অন্যতম ফসল। পটলের পুষ্টিগুণ আসলে বলে শেষ হয়ে যাবে না, বিভিন্ন রকম পুষ্টিগুণ বিদ্যমান। সবচেয়ে বড় বিষয় যে পটল চাষের ক্ষেত্রে যেটা দেখতে হবে যে আমাদেরকে পটল হচ্ছে একটা ডায়োসিয়াস প্ল্যান্ট, অর্থাৎ পুরুষ গাছ এবং স্ত্রী গাছ ভিন্ন ভিন্ন গাছ। এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় লক্ষ্য রাখতে হয় যে আগে প্রথমে স্ত্রী গাছ লাগাতে হয়, তারপরে 15 দিন পরে লাগাতে হয় পুরুষ গাছ। এভাবে পটল গাছ রোপণ করতে হয়। কেউ যদি শুধু পুরুষ গাছ লাগায় বা স্ত্রী গাছ লাগায়, তাহলে কিন্তু সে কাঙ্ক্ষিত পটল পাবে না। আর পটলের রোগ বলা হচ্ছে বিশেষ করে মাছি পোকা পটলের খুবই শত্রু। এক্ষেত্রে মাছি পোকার জন্য বর্তমান জৈব নাশক ব্যবহারের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। পাশাপাশি যে 6 টাইপ এদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। আর এছাড়া বিশেষ করে পচার জন্য ছত্রাকনাশকের যে রোগটা বিশেষ করে গিট পচা রোগ হয়, এই জন্য আমরা কৃষকদেরকে বায়োডর্মা, টাইকোডার্মা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি বিভিন্ন বাজারে যে বিভিন্ন কীটনাশক সেগুলো ব্যবহার পরামর্শ দিচ্ছি। পটল সবজি হিসেবে সবার কাছেই গ্রহণযোগ্য। ভোক্তারা অন্যান্য সবজির পাশাপাশি প্রতিনিয়ত পটল কিনতে চান। ক্ষেত থেকে অথবা বাজারে নিয়ে পটল বিক্রি করা যায়। পটল চাষের ব্যাপারে কৃষক ভাইদের সচেতনতা বৃদ্ধির ফলে উৎপাদন বাড়ছে এবং
উৎপাদন খরচ কমে যাচ্ছে। এতে বেশি সবজি উৎপাদন হয়, মানব স্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে। আমাদের প্রত্যাশা পটল চাষ সারা দেশে আরও বাড়বে, সার্বিকভাবে উপকৃত হবে দেশের অর্থনীতি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। বাংলাদেশে 3টি মৌসুমে ধান চাষ করা হয়: আমন, আউশ ও বোরো। তার মধ্যে বোরো ধান একটি শীতকালীন ধান। বোরো ধানের চারা উৎপাদনের সময় প্রায় ঠান্ডা, ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়। তাই শৈত্যপ্রবাহ হলে প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বোরো মৌসুমে শৈত্যপ্রবাহের তাপমাত্রা কমে গেলে ধানের চারার বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি চারা মারা যায়। এজন্য রাতের বেলা বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং দিনের বেলায় তা সরিয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যে চারার পাতা যেন পলিথিন স্পর্শ না করে। এ সময় বীজতলায় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। প্রতিদিন সকালে আগের রাতের পানি বের করে নতুন পানি দিতে হবে এবং ধানের চারার উপর থেকে জমাকৃত শিশির রশি দিয়ে টেনে সরিয়ে দিতে হবে। বীজতলায় প্রতি শতাংশ জমিতে 20 কেজি হারে জৈব সার, 280 গ্রাম করে এমওপি, টিএসপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তবে অতিরিক্ত ঠান্ডায় চারাগাছ হলুদ হয়ে গেলে প্রতি শতাংশে 280 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। বীজতলায় ইউরিয়া সার প্রয়োগের পর 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। ইউরিয়া সার প্রয়োগের পরও যদি গাছ সবুজ না হয়, তবে সালফার সারের অভাব হয়েছে বলে ধরে নিয়ে প্রতি শতাংশে 400 গ্রাম জিপসাম সার উপরি প্রয়োগ করতে হবে। ঠান্ডা আবহাওয়ার কারণে বীজতলায় চারা পোড়া রোগ কিংবা সিডলিং ব্লাইট দেখা দিতে পারে। আক্রান্ত চারা শিকড় এবং চারার নিচের অংশ বাদামি রঙের হয়। অনেক সময় চারার গোড়ায় সাদা ছত্রাক দেখা যায়। আক্রান্ত চারার বৃদ্ধি কমে যায় এবং ধীরে ধীরে হলুদ হয়ে পাতা শুকিয়ে চারাগুলো মারা যায়। বীজতলায় এ রোগ দেখা দিলে রোগের প্রাথমিক অবস্থায় এমিস্টার টপ বা এজোক্সিস্ট্রবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপ অথবা সেপ্টিমা পাইরাক্লোস্ট্রোবিন নামক ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় 3 মিলি ঔষধ প্রতি লিটার পানিতে ভালোভাবে স্প্রে করে চারা ও মাটি ভিজিয়ে দিতে হবে এবং স্প্রের পানি না শুকানো পর্যন্ত বীজতলায় সেচ দেওয়া যাবে না। সাধারণত শুকনা মাটিতে এ রোগটি বেশি হয়, সেজন্য বীজতলায় পরিমাণ মতো সেচের ব্যবস্থা করতে হবে। কোনো কোনো জায়গায় বাকানি রোগের আগাম লক্ষণ প্রকাশ পেতে পারে। যদি বীজতলায় বাকানি দেখা দেয়, তাহলে জমিতে রোপণের পূর্বে অটিস্টিন বা কার্বেন্ডাজিম গ্রুপ নামক ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে চারার শিকড় সারা রাত ভিজিয়ে রেখে পরদিন জমিতে রোপণ করতে হবে। শীতকাল আমাদের কৃষির জন্য একটি নিরাপদ মৌসুম। শুকনো মৌসুম বলে পানিতে রস কম থাকে, তাই চাহিদা মাফিক সেচ নিশ্চিত করতে পারলে জমির ফলন অনেক বেড়ে যাবে। একমাত্র কৃষির মাধ্যমে আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক কৃষির সবকটি কৌশল বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারব। তবেই সমৃদ্ধ হবে আমাদের কৃষি, সমৃদ্ধ হবে বাংলাদেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এইভাবেই এই জনপ্রিয় সবজি পটলের আবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি